আমার শহর কল্লোলিনী কলকাতা, সিটি অফ জয়। আমার রাজ্যও ভারী সুন্দর। প্রতিদিনই তো দেখি নানা ধর্মের মানুষের উৎসব পালন করা হচ্ছে এখানে, নিজের মতো করে, পরম আনন্দে। তাই এই বড়দিনের সময় আজকে আমরা বেরিয়ে পড়লাম ব্যস্ত কলকাতা ছেড়ে ইতিহাসের খোঁজে। বাংলার বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, তারা প্রত্যেকেই তৈরি করেছে চার্চ। তাই ভাবলাম প্রাচীন গির্জা এবং সমাধিস্থল নিয়ে একটা পর্ব তৈরি করা যাক। আজ ঘুরে দেখা ব্যান্ডেল চার্চ, চন্দননগর চার্চ, শ্রীরামপুর চার্চ, সেন্ট ওলাভস চার্চ এবং তারপর আমাদের কলকাতার অতি প্রিয় চার্চ সেন্ট পলস ক্যাথিড্রাল এবং কালীঘাটের গ্রিক অর্থোডক্স চার্চ। জানবো এইসব গির্জার ইতিহাস এবং প্রচলিত গল্প। চলুন না আমাদের সঙ্গে, আপনিও হয়ে থাকুন ইতিহাসের সাক্ষী। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে এটা একটা অত্যন্ত বিশেষ পর্ব। বিশেষ পর্ব কেন? চারদিকে ঘন্টা বাজছে, ক্রিসমাস এসে গিয়েছে, শীত পড়ে গিয়েছে, আমাদের প্রত্যেকের মনেই আনন্দের আর কোনো লিমিট নেই। আজকে আমরা সেই জন্য স্টুডিওর গণ্ডি ছাড়িয়ে বেরিয়ে পড়েছি ইতিহাসের সন্ধানে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে ইতিহাস, ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন চার্চ, গির্জা, সিমেট্রি মানে সমাধিস্থল। তো আজকে তেমনই খুব ইন্টারেস্টিং কিছু জায়গা আমরা ঘুরে দেখব, জানবো তাদের ইতিহাস। তবে চার্চের ইতিহাস সম্পর্কে আমি যতটা জানি তার চেয়েও বেশি জানার জন্য আমি ওই যাকে আদর করে নাম দিয়েছি সিধু জ্যাঠা, সে আমার অত্যন্ত প্রিয় মানুষ, আজকে আমার সঙ্গে থাকবেন। তিনি বলবেন আমার সঙ্গে ঘুরে ঘুরে এই সমস্ত অঞ্চলের ইতিহাস। তাহলে চলুন দেরি না করে সবাই মিলে একসঙ্গে অবগাহন করি ইতিহাসে। এই মুহূর্তে আমরা কোথায় আছি? আমরা রয়েছি আমাদের গোটা বাংলার প্রথম চার্চ। 1599 সালে তৈরি হয়েছিল যে চার্চ, পর্তুগিজদের চার্চ, সেই চার্চে আমরা দাঁড়িয়ে রয়েছি মাদার মেরির একটা স্ট্যাচুর সামনে। মানে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্রথম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে এসেছিল, মানে প্রথম ভারতবর্ষে বহু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, কিন্তু পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং তারা এই যে সেটেলমেন্টটা তৈরি করেছিল, স্বাভাবিকভাবেই এই চার্চ, প্রথমে যে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সঙ্গে যে সৈন্যরা এসেছিলেন তাদের একটা লোকাল চ্যাপেল ছিল। পরবর্তীকালে 1599 সালে এই চার্চ তৈরি হয়, ব্যাসিলিকা অফ দি হোলি রোজারি। এটাই গোটা বাংলার, অবিভক্ত বাংলার প্রথম চার্চ 1599। এবং তারপরে শাহজাহানের সঙ্গে এখানকার পর্তুগিজদের একটা যে সমস্যা তৈরি হয়, লড়াই হয়, বহু মানুষ, মানে তারা পর্তুগিজ নাগরিক শুধু নন, বাংলার বাঙালিদেরও ধরে নিয়ে যাওয়া হয়, প্রধানত পর্তুগিজদের, এদের আগ্রাতে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে কথিত আছে যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। আচ্ছা, এখানেই কি ওই হাতির ঘটনাটা ঘটে? এক্স্যাক্টলি। আচ্ছা, তুমি গল্পটা একটু ডিটেইলে বলো। গল্পটা হচ্ছে যেটা পাওয়া যায় যে হাতি পিষে দেবে আর কি, এরকম যারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যাদের, তাদের হাতি যখন হচ্ছে তাদের পিষে দিল না আর কি, তাদের হচ্ছে উল্টে পিঠে তুলে নিল, তখন শাহজাহান হচ্ছে এদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যখন এখান থেকে এরা গেছিলেন পুরোটাই হেঁটে গেছিলেন, মানে গোটা আগ্রা পর্যন্ত। আর যখন ফিরলেন তখন শাহজাহান একটা জাহাজ দিলেন, সেই জাহাজে করে সবাইকে ফেরত আসা হলো। শুধু জাহাজ শাহজাহান দিলেন না, আর 775 বিঘে, 777 বিঘা এবং গোটা চিনসুরাটা মানে চচুরা আর কি তার মধ্যেই পড়ে যায়, এবং সেটা দেওয়া হলো। এবং তখন কিছুটা ডিস্ট্রাকশন হয়েছিল, আবার পরবর্তীকালে পুনর্নির্মাণ। এবং আমরা ইন্টারেস্টিংলি যে মূর্তিটার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই মূর্তিটার একটা অন্যরকম ইতিহাস রয়েছে। এই যখন আক্রমণ হয়, এই আক্রমণ হওয়ার সময় তখন হচ্ছে থিয়াগো বলে একজন ব্যক্তি, তাকে দায়িত্ব দেওয়া হয় মূর্তিটাকে সেফলি কোথাও নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ঘটনাচক্রে মূর্তিটি হারিয়ে যায়, থিয়াগোরও মৃত্যু হয় সম্ভবত, এই মূর্তিটি নদীতে হারিয়ে যায়। তো এই ফাদাররা যখন ফিরে আসেন, এটাই কথিত যে ফাদাররা যখন ফিরে এলেন, ফিরে আসবার পর একটা স্বপ্নাদেশ, এবং সেই স্বপ্নাদেশে হচ্ছে এলো যে মাদার মেরি ফিরে আসছেন। তারপরে নদী আছে ওইদিকেই
নদী আছে, হ্যাঁ। এবং উল্টো দিকে এই নৈহাটি, কি ইন্টারেস্টিং, হ্যাঁ মানে আমি আসবো তাতে। হ্যাঁ। এবং নৈহাটির মানে এই নদী যখন কিছুটা রিসিট করে জোয়ার ভাটার খেলায়, তখন দেখা যায় যে মাদার মেরির সেই মূর্তি আবার উঠে দাঁড়িয়েছে আর কি। আচ্ছা। এবং সেই মূর্তিটি এখানে এখন প্রতিস্থাপিত। হ্যাঁ। এবং দেখো এখানে ভালো করে এই জাহাজেরও, এই যে হ্যাঁ, একটা হ্যাঁ। জাহাজ মানে পর্তুগিজ যে শিপস, হ্যাঁ। মানে নেভাল, হ্যাঁ। তার একটা মানে Miniature। মিনিয়েচার হচ্ছে এখানে রয়েছে। স্ট্যাচুটা সেই সময়ের, সেই সময়কার statue। স্ট্যাচু, এবং চার্চ তৈরি হওয়ার আগের, কেননা এটা ছিল অরিজিনালি পর্তুগিজ সৈনিকদের যে তারা যেখানে তাদের ব্যারাক ছিল, তারা যে ছোট চ্যাপেলে যে প্রেয়ার করতেন, সেই প্রেয়ার, এবং মানে তুমি যদি মূর্তির সাইজটা দেখো, সেটা এত বড় চার্চের তুলনায় সেটা অনেক ছোট, কারণ এটা চ্যাপেলে ছিল। চ্যাপেল থেকে তারপর ইট হ্যাজ যখন রিকভার্ড হলো। এবং কি আশ্চর্য ব্যাপার দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে পর্তুগিজরা এসেছিলেন, এদের সঙ্গেই তো অনেক ট্রেডাররা আসেন, বিকজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ট্রেডাররা এসেছিলেন তাদের মধ্যে একজন ভদ্রলোক ছিলেন যিনি নুনের ব্যবসা করছিলেন। আমি এই নদী পথটা দেখতে দেখতে, এবং উল্টো দিকে এই নৈহাটি, যেটা মায়ের আরাধনা, শক্তির আরাধনা, ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি, উল্টো দিকের নৈহাটি। তো এখানে এইরকমই, আমরা জানি না সেই ভদ্রলোকের সমাধি কোথায়, এখানে অথবা কলকাতায়, সেটা আমার জানা নেই। কিন্তু ভদ্রলোক খুব তার নুনের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে, এবং নুনের ব্যবসা ফুলে ফেঁপে ওঠার পর তিনি যখন মারা যান, তিনি নুনের ব্যবসাটাকে তার দুই ছেলের মধ্যে ভাগ করে দেন। বড় ছেলে নুনের ব্যবসাটা বিক্রি করে দিয়ে পর্তুগাল ফিরে চলে যায়। ছোট ছেলে তিনি সেই নুনের ব্যবসা করছেন, নুনের ব্যবসা আরও লাভজনক হচ্ছে। হতে হতে তখন বাংলা জুড়ে ভোলা ময়রারা দাপিয়ে বেড়াচ্ছেন, কবিগানের আসর। এত আকৃষ্ট হলেন সেই পর্তুগিজ সাহেব, সেই পর্তুগিজ সাহেব বাংলা শিখতে শুরু করলেন এবং গান বাঁধতে শুরু করলেন। এবং সব থেকে ইন্টারেস্টিং এটা মনে করা হয় যে, মানে বলা হয় যে এরম গঙ্গায় ডুব দিয়েছিলেন অ্যান্টনি হেন্সম্যান, উঠে যিনি এলেন তিনি হচ্ছেন অ্যান্টনি ফিরিঙ্গি। রাজবাড়ির কোনো একটা রাজবাড়িতে বিখ্যাত কবিয়াল, হিন্দু কবিয়াল রাম বসু যখন অ্যান্টনিকে আক্রমণ করছেন যে, সাহেব তুমি কেন কোট প্যান্ট পরা ছেড়ে দিয়েছো, কেন টুপি পরা ছেড়ে দিয়েছো, কেন বুট পরা ছেড়ে দিয়েছো, কেন হচ্ছে তুমি ফতুয়া পরে ধুতি পরে এই কবি গানে এসেছো, তোমার তো শ্রীরামপুরের গির্জেতে যাওয়ার কথা, এই গানটার মধ্যে আছে শ্রীরামপুরের গির্জেতে যাওয়ার কথা। অ্যান্টনি ফিরিঙ্গি মানে বাংলার যে চিরায়ত ভাবনা, ধর্ম নেই, বর্ণ নেই, খালি মানুষের ঐক্য রয়েছে। এই যে এখানে এই যে ফাদারের সঙ্গে যখন কথা হচ্ছিল, এখানে যারা আজকে এসছেন বা যারা আসবেন, বড়দিনকে কেন্দ্র করে যারা আসবেন, তাদের দেখা যাবে 98% ধর্মে হিন্দু। স্বাভাবিকভাবে এটা কখনো কোনো অন্তরায় হয়নি, যে জন্য অ্যান্টনি সেদিন ওই সভায় সবাইকে হতচকিত করে দিয়ে উত্তর দিয়েছিলেন, খ্রিস্টে আর খ্রিস্টে কিছু তফাৎ নাই রে ভাই, আমার খোদা যে হিন্দুর হরিষে মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই। এবং এত ইন্টারেস্টিং, এখানে আমরা মাদার মেরির চরণে দাঁড়িয়ে রয়েছি, উল্টো দিকে নৈহাটি রয়েছে, বড় মায়ের চরণ। তো দিস ইজ দ্য ইউনিটি অফ বেঙ্গল, দিস ইজ দ্য ইউনিটি অফ অপোজিটস, এবং এটাই বাংলা। এই যে দরজাটা আমরা পেরিয়ে এলাম, এই দরজাটা যখন চার্চের পুনর্গঠন হলো, পুনর্গঠনের সময় থেকেই দরজাটা রয়েছে। মানে চার্চ যখন আক্রমণ হয়েছিল, আক্রমণ হওয়ার পর চার্চ যখন পুনর্গঠিত হলো, এই দরজাটার বয়স মানে কয়েকশো বছর ধরে রয়েছে। বাংলার প্রথম চার্চ 1655-তে এক গ্রীষ্মের সকালবেলা, গরমকালে সকালবেলা একটা বড় পর্তুগিজ জাহাজ, সেই জাহাজ এই বেসিলিকা অফ দি হোলি রোজারিতে এসে পৌঁছয়। এবং সেই দিনটা ইন্টারেস্টিংলি ছিল যে মাদার মেরির যে মূর্তি আবার ফিরে পাওয়া গেছিল, সেই মূর্তি পুনঃপ্রতিষ্ঠার দিন, যে মূর্তির কাছে আমরা ছিলাম, মূর্তির পায়ের নিচে। এবার বঙ্গোপসাগরে এই পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে যখন পড়ে, বাজবার কোনো রকম সুযোগ যখন ছিল না, তখন ওই যে উইশ প্রেইং হয় না, তো জাহাজের ক্যাপ্টেন তিনি উইশ করেছিলেন যে জাহাজ যদি রক্ষা পায়, তাহলে তার যে ট্র্যাভার্সিং পথ, যে পথে তিনি ট্র্যাভার্স করবেন, যে সি রুটে তিনি নেভিগেট করবেন, প্রথম যে গির্জা পাবেন সেখানে তিনি হচ্ছে মাস্তুলটি তিনি দেবেন। এবং দেখুন সেইভাবে সৌরভ রয়েছে যে এই গির্জায়, এই ব্যাসিলিকা অফ দি হোলি রোজারি হচ্ছে প্রথম গির্জা। সেই, এবং দিস ইজ আ পর্তুগিজ, ইনসিডেন্টালি দ্যাট শিপ ওয়াজ অলসো পর্তুগিজ। তো সেই পর্তুগিজ জাহাজ এখানে এসে হচ্ছে এই মাস্তুলটা দান করেন। প্রধান প্রবেশ দরজার বাঁদিকে 70 ফুটের মাস্তুলটি ছিল, কিন্তু 2010-এ একটা খুব বড় সাইক্লোন হওয়ার ফলে সেটা ভেঙে পড়ে।
তারপরে সেটাকে আবার প্রতিষ্ঠিত করা হয় গির্জা প্রাঙ্গণের পূর্ব দিকে, দুভাগে বিভক্ত যদিও হয়ে যায়, বাট ওই দুটো ভাগের মাস্তুলের প্রতিটা ইঞ্চিতে হচ্ছে এই ইতিহাস রয়েছে। পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস, পর্তুগালের নেভিগেশনের ইতিহাস, পর্তুগালের সমুদ্রযাত্রার ইতিহাস। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে, এবং আজও সেটা, যেহেতু এটা মানে আমাদের মানে দেশের পূর্ব ভারতের প্রাচীনতম চার্চ, প্রথম চার্চ, সেখানে আজও তার নিদর্শন রয়েছে। মানে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, আজকে এখানে এসে আরো বেশি করে মনে পড়ছে, হিস্ট্রি রিমেইনস আনডিসাইডেড এন্ড রিফিউজেস টু এন্ড। আচ্ছা, এই পার্টিকুলার জায়গাটা কি, এখানে কেন এই এলাম? যে আমরা এলাম এখানে, দেখো নদী তো পিছিয়ে যায়, নদী রিসিড করে, মানে এটাই নিয়ম, পৃথিবীর সব জায়গায় নদী পেছোতে যেখানে থাকে। এইটাই ছিল জাহাজ জেটি, ওখানে যে ক্রসটা রয়েছে ওইখানে মাদার মেরির মূর্তিটা প্রথম হচ্ছে। সে থিয়াগো যখন মারা গেলেন, মূর্তি হারিয়ে গেল, ফাদাররা যখন স্বপ্নাদেশ পেলেন, যেটা কথিত আছে, ওইখানেই মাদার মেরির মূর্তিটা জল থেকে কিছুটা দেখতে পাওয়া যায়। আপনারা দেখতেই পাবেন এটি একটি প্রাচীন সমাধিক্ষেত্র। এই সমাধিক্ষেত্রটি অষ্টাদশ ঊনবিংশ শতকে চুঁচুড়োয় বসবাসকারী ওলন্দাজদের সমাধিক্ষেত্র। তার কি ইতিহাস এবং কোনো ইন্টারেস্টিং গল্প আছে কি না, সেই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। আচ্ছা, এই যে গ্রেভটা দেখতে পাচ্ছেন, এইটা পশ্চিমবঙ্গের শেষ ওলন্দাজ গভর্নর, যার নাম ছিল ড্যানিয়েল অ্যান্থনি ওভারবিক, তার গ্রেভ। তিনি ৭৬ বছর বয়সে ২৫শে সেপ্টেম্বর ১৮৪০ সালে মারা গিয়েছিলেন। এইটা একটা মূর্তিমান ইতিহাস। আমার এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই গায়ে কাঁটা দিচ্ছে। এখানকার ইতিহাস সম্পর্কে প্রচুর কাহিনী। এই যে গোটা আর্কিটেকচারটা, এই আর্কিটেকচারের সঙ্গে কিন্তু বাংলার অন্য কোনো জায়গার বিদেশি স্থাপত্যের কোনো মিল নেই। এই পার্টিকুলার যে আর্কিটেকচার, এটাকে ইন্ডো ডাচ আর্কিটেকচার বলে। এটা মানে ডাচদের আর্কিটেকচারের সঙ্গে, ওলন্দাজদের আর্কিটেকচারের সঙ্গে ভারতীয় আর্কিটেকচারের যে মিশ্রণ, এই প্রতিটা সমাধি ক্ষেত্র, এবং বিশেষ করে এই যে ড্যানিয়েল অ্যান্থনি ওভারবিক, যিনি শেষ গভর্নর, শেষ শাসক, আসলে ১৬৩৫ থেকে ১৮২৪, এই ১৬৩৫ থেকে ১৮২৪ পর্যন্ত এই যে চুচুড়া, যাকে চিনসুরা বলা হয়, মানে এরকম বহু নাম আছে, উচ্চারণের জন্য চেঞ্জ হতো। আর্কিটেকচারের একটা ইন্ডো আর্কিটেকচার, মানে ইন্ডো কেন বলছি ইন্ডো আর্কিটেকচার, আমি পরে একটা সমাধিতে যাব, শাহজাদা দারাশুকোর সমাধির সঙ্গে তার একটা আশ্চর্য মিল রয়েছে। এই যে এই পার্টিকুলারলি যে সমাধিটা, আমরা এমন একটা সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে রয়েছি, এটার সঙ্গে কোনো সমাধি ক্ষেত্রের কোনো মিল নেই, এরকম স্ট্রাকচার কোথাও পাওয়া যাবে না। দিস ইজ আ মিক্সচার অফ ইন্ডো ডাচ আর্কিটেকচার। যে সমাধিটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা বেসিক্যালি মুঘল আর্কিটেকচারের প্রভাব রয়েছে। শাহজাদা দারাশুকোর যে সমাধি রয়েছে, বা হুমায়ুন মকবরাতে দিল্লিতে, হুমায়ুন মকবরাতে যে অসংখ্য সমাধি পাওয়া যায়, এটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এটার মধ্যে মুঘল আর্কিটেকচারের প্রবল প্রভাব রয়েছে। এবং শাহজাদা দারাশুকোর সমাধির কথা বলতে গেলে এই কারণে ইন্টারেস্টিং, সব সমাধির ওপরে তো এরকম ঢাকনা দেওয়া থাকে, শাহজাদা দারাশুকোর সমাধির ওপরটা পুরো ফাঁকা, দুটো পোর্শনে ভাগ করা, যে খোলা, এটা উনি বলে গেছিলেন ওনার শেষ উইশ অনুযায়ী। মানে ওখানে জল থাকবে আর পাখিদের খাবার খাবে, পাখিদের দানা থাকবে, শস্য দানা, পাখিরা এসে সেই দানা খাবে, জল খাবে, দারাশুকোর শরীরের ওপর তারা থাকবে। দারাশুকো এমন একজন আশ্চর্য চরিত্র, মাজমাউল বেহরিন বলে দারাশুকো একটা বই লিখেছিলেন, যার ইংরাজি করলে দাঁড়ায় সিনথেসিস অফ টু ওশানস, যেখানে প্রথম এই ধারণা আসে, অ্যান ইসলামিক বডি উইথ আ বেদান্তিক মাইন্ড ইজ দ্য ফিউচার অফ ইন্ডিয়া। এটা প্রাথমিকভাবে মাজমাউল বেহরিন থেকে এসেছিল। এই যে ডাচ সিমেট্রি, যে লম্বা পিরিয়ড ১৬৩৫ থেকে ১৮২৪ অব্দি, এই চিনসুরা বা চুচুড়া হচ্ছে ডাচদের মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং পোর্ট। ওলন্দাজরা যেখানে থাকেন, সেটা সমুদ্রপৃষ্ঠের থেকে নিচে, হল্যান্ড সমুদ্রপৃষ্ঠের থেকে নিচে, এবং দে আর আ সি ফেয়ারিং পিপল। পর্তুগিজদের পর কিন্তু ডাচরা আসে, এবং ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুবই সাকসেসফুল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা যথেষ্ট
ট্রেডিং এখানে করে, ইম্পর্টেন্ট একটা সেন্টার হয়ে দাঁড়ায়, এবং সময়সীমাটাও তুমি দেখলে বুঝতে পারবে একটা লম্বা সময়। মানে 1599 আগে পর্তুগিজরা এসেছেন, তারপর 1635 থেকে 1824 অব্দি, ওভারবিক অব্দি এই এখানে ডাচদের যে প্রতিপত্তি ছিল। এখানে ঘন্টাঘর বলে একটা চার্চ ছিল, খুবই বিখ্যাত চার্চ। সেই আনফরচুনেটলি সেই ঘন্টাঘর 2009 সালে ডিমলিশড হয়, খুব দুঃখজনক। মানে তৎকালীন সরকার তারাই দায় এড়াতে পারেন না, কেন ওটাকে রেস্টোর করা হলো না। সেখানে একটা সার্কিট হাউস তৈরি হয়েছে ঘন্টাঘরের মতো, মানে ঐতিহাসিক। এটা যেমন প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন রক্ষা করা হচ্ছে, কিন্তু ঘন্টাঘর আর নেই, ঘন্টাঘর শুধু ছবিতে আছে। অসাধারণ কিছু পেন্টিংস আছে ডাচ পেন্টারদের, ইংলিশ পেন্টারদের। মানে ঘন্টাঘর ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট চার্চ। এখানের যে ইনস্ক্রিপশনস গুলো রয়েছে নিশ্চিতভাবে আমরা খুঁজে পাবো, এখানের ইনস্ক্রিপশনস গুলোতে ল্যাটিন ইনস্ক্রিপশনস হচ্ছে সব থেকে বেশি। যদি দেখা যায় যে আমরা যেরকম মুঘল আর্কিটেকচার রয়েছে, তেমনি এখানে এটার মধ্যে কিছুটা গ্রেকো রোমান আর্কিটেকচারের একটা প্যাটার্ন রয়েছে। এই যে সমাধিটা রয়েছে, সমাধিটা নিচে রয়েছে, কিন্তু এই যে কলাম, তার মধ্যে ইন্ডিয়ান প্রভাব আছে, কিন্তু দিস কলামস আর অ্যাকচুয়ালি হ্যাভ অ্যান এফেক্ট অফ এ গ্রেকো রোমান আর্কিটেকচার। তো এই যে মিক্সিং, মানে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে এই ডাচ সিমেট্রি তার একটা অসম্ভব গুরুত্বপূর্ণ উদাহরণ আর কি। এবং প্রতিটা আর্কিটেকচার ইউ সি, এই যে মন্দিরের প্রভাব পর্যন্ত আর্কিটেকচারের মধ্যে রয়েছে। মানে যখন মিক্সিং হয়, এবং মিক্সিং এ যখন কোনো মানে হানাহানি থাকে না, তখন মিক্সিং সব একত্রিত হয়ে যায়, রবীন্দ্রনাথ যেটাকে বলেছেন। এবং ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, একদম পারফেক্ট একটা গ্রেকো রোমান কলম, একদম একটা পারফেক্ট গ্রেকো রোমান কলম আমরা দেখতে পাচ্ছি। ভালো করে দেখলে একেবারে যে উপরে ওই যে কলমটা রয়েছে, দ্যাট ইজ আ পারফেক্ট গ্রেকো রোমান কলম। এই গোটা জায়গাটার মধ্যে ওটাকে একেবারে 100% গ্রেকো রোমান কলম বলা যায়। এবং যাকে বলে মেনহির, যেটা প্রথমে ইজিপ্টে ছিল, এই যে বড় বড় লম্বা যেগুলো রয়েছে, এখানে হাফ রয়েছে, এখানে ফুল রয়েছে, বা ওদিকে একটা দেখতে পাচ্ছি এই যে বড়, এগুলো কিন্তু বেসিক্যালি মেনহির, ইজিপশিয়ান। এগুলো ইজিপ্টের যে স্মৃতি স্তম্ভগুলো, ইজিপ্টের স্মৃতি স্তম্ভগুলোতে তুমি এই মেনহিরের এফেক্ট পাবে। এখানে মেনহির দেখতে পাওয়া যাচ্ছে, মানে মেনহিরের একটা অংশ। অ্যাস্টেরিক্স আর ওবেলিক্সের কমিক্স, ওবেলিক্স যে মেনহির তৈরি করে, এগুলো হচ্ছে সেই মেনহির। এটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, নিচের একটা এই যে ঘর, মানে মন্দিরের গর্ভগৃহের মতো, মন্দিরের গর্ভগৃহ, আর ওপরের পোর্শনটা হচ্ছে যাতে এরকম ওলন্দাজরা এই ধরনের ডিজাইন আরো মানে তারা করতেন, সেই ধরনের ডিজাইনের একটা প্রভাব এটাই রয়েছে। এই গোটা সিমেট্রিটাই মানে আশ্চর্য একটা সিমেট্রি। আমরা এমন একটা সমাধিতে বসে আছি, যে সমাধির মধ্যে একটা মানে দুঃখের মেলাঙ্কলি রয়েছে যে সমাধিতে। এই সমাধিটা একজন অসম সাহসী ওলন্দাজের, টেরগেডা ভ্যান উইলেন বলে। ইনি 1766-তে রবার্ট ক্লাইভের সঙ্গে সাঁকরাইলে একটা যুদ্ধ হয়। 1757 বাংলার মসনদের পরিবর্তন হলো, ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হলো, কিন্তু দিস ওয়ার্স ওয়ার গোয়িং অন বিকজ দিস ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ ওয়ার দেয়ার। তো এই ভদ্রলোক, এই টেরগেডা ভ্যান উইলেন, তিনি মাত্র 200 সৈনিক নিয়ে সাঁকরাইলে রবার্ট ক্লাইভের সঙ্গে অসম সাহসী যুদ্ধে নিহত হন। এটা তার সমাধি, 25 অক্টোবর 1766। এবং আমরা যদি টাইম ফ্রেমটা ভালো করে দেখি, ধীরে ধীরে মানে 1635 থেকে 1824 যখন এটা শেষ হয়ে গেল, মানে ডাচদের প্রভাব আর থাকলো না, এটা কিন্তু এই শেষের শুরুটা তখন 1766-তে আমরা রয়েছে। আচ্ছা, আপনারা কে কে বিশাল ভারদ্বাজের 7 খুন মাফ ছবিটা দেখেছেন? মনে করে দেখুন তো, প্রিয়াঙ্কা শ্রীর অসাধারণ পারফরমেন্স মনে পড়ছে তো? কিন্তু কেন এই কথাটা বললাম, সেটা নিয়ে একটা গল্প আছে। গল্পটা কি? গল্পটা হচ্ছে এই যে পিটার ব্রুইজের সমাধিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ডাচ সমাধি ক্ষেত্রে, ইনি ছিলেন সুজানা অ্যানা মারিয়া বলে এক ভদ্রমহিলার স্বামী, প্রথম স্বামী। সুজানা অ্যানা মারিয়া একজন অত্যন্ত বিদুষী ওলন্দাজ মহিলা ছিলেন, প্রচুর সম্পত্তি ছিল, তিনি প্রতিপত্তিশালী ছিলেন, তার প্রভাব ছিল সমাজে। এই সুজানা অ্যানা মারিয়া এই পিটার ব্রুইজের সঙ্গে তার বিয়ে হয়। পিটার ব্রুইজ মারা যাওয়ার পর তিনি একজন ইংরেজকে বিয়ে করেন, যে জন্য ওলন্দাজ হওয়া সত্ত্বেও এই ডাচ সিমেট্রিতে কিন্তু তার কোনো হচ্ছে সমাধি নেই, তার সমাধিটা অন্যত্র রয়েছে, যেহেতু তিনি পরে একজন ইংরেজকে বিয়ে করেছিলেন। এবং বিশাল ভারদ্বাজ তার যে ছবি 7 খুন মাফ, তাতে এই সুজানা অ্যানা মারিয়ার থেকে হচ্ছে অনুপ্রাণিত হয়ে চরিত্র গঠন হয়েছে।
আমরা দাঁড়িয়ে রয়েছি এমন একটা জায়গায় যার এককালের নাম ছিল কি বলুন তো, ফরাসডাঙ্গা। ফরাসডাঙ্গার ধুতি তো অত্যন্ত বিখ্যাত। ফরাসডাঙ্গার ধুতি, সেই ধুতিতে নাকি সোনালি সুতোয় পাড় বোনা হতো। সেই পাড় সেই জন্য একটা আভিজাত্যের প্রতীক ছিল তখনকার দিনে। আর সেই সঙ্গে ফরাসডাঙ্গার বিখ্যাত এই চার্চ, এই চার্চের ইতিহাস সম্পর্কে আমি জানবো। এই যে সেক্রেড হার্ট চার্চের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সেক্রেড হার্ট চার্চ এটার একটা মানে যে স্থাপত্য সেটা খুব ইউনিক। এই চার্চের সঙ্গে তুমি ইংরেজদের তৈরি করা চার্চের একটা ডিস্টিংক্ট ডিফারেন্স পাবে। দিস ইজ আ ফ্রেঞ্চ কলোনিয়াল আর্কিটেকচার। সি দ্য টাওয়ার্স, দুটো টাওয়ার রয়েছে। আমরা যদি ভালো করে দেখি, এদিকে একটা টাওয়ার রয়েছে, এদিকে একটা টাওয়ার রয়েছে, বেশ, এই দুটো টাওয়ার। এবং এবার দেখো গ্রেকো রোমান আর্কিটেকচারের একদম ক্লিয়ার যে সিম্বল, এই যে থামগুলো, এই যে গ্রেকো রোমান আর্কিটেকচারের এই বিউটিফুল আর্চেস, ওই যে জানলার ওপর যে আর্চগুলো, পারফেক্ট আর্চেস, এই থামগুলো গ্রেকো রোমান আর্কিটেকচার। এবং এই যে দেখতে পাওয়া যাচ্ছে 1691-তে দিস ওয়াজ এস্টাবলিশড। এবং ভালো করে দেখা যাবে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে এই যে গ্লাস চেন এবং মাঝখানের এই যে ডোমটা, ডোম উইথ এ ক্রস, মাঝখানে ডোম উইথ এ ক্রস। এবং ওই দেখো দু জায়গায় মানে যিশু খ্রিস্টের স্টেইন গ্লাসের ওপর যে কালার্ড ইমেজ, এইটা হচ্ছে এই সেক্রেড হার্ট চার্চের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং 1875 সালে এই চার্চটা বেসিক্যালি মানে এই যে বিল্ডিংটা আগে তৈরি হয়েছে, কিন্তু এই যে এখন যে কাঠামোটা আমরা দেখছি এটা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কারণ মনে রাখা দরকার, চন্দননগর কিন্তু একটা দ্বীপের মতো, মানে ইংরেজরা কিন্তু চন্দননগর দখল করতে পারেনি, চন্দননগর তার স্বতন্ত্র বজায় রেখেছে। এখন যে চার্চের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা বেসিক্যালি 1875 সালে এর কনস্ট্রাকশনটা শুরু হয়। এবং জানুয়ারি মাসের 27 তারিখ 1884 এই বিল্ডিংটা আর্চবিশপ অফ ক্যালকাটা পল গোয়েথেলস তিনি হচ্ছে এটার উদ্বোধন করেন। আমরা যার মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি তিনি ফ্রান্সের জাতীয় হিরোইন জোয়ান অফ আর্ক, একজন চাষির ঘরের সামান্য মেয়ে থেকে একজন মিলিটারি লিডার। এবং পন্ডিচেরিতে যদি যাওয়া যায়, যেটা চন্দননগর ছাড়া ফ্রান্সের সব থেকে ইম্পর্টেন্ট কলোনিয়াল বেস ছিল, সেখানে জোয়ান অফ আর্কের বিরাট মূর্তি রয়েছে। পৃথিবীর যেখানে মানে ফ্রেঞ্চরা যেখানে ফ্রেঞ্চদের অবস্থান থাকবে, জোয়ান অফ আর্ক সেখানে থাকবেনি। এবং স্বাভাবিকভাবে এখানেও জোয়ান অফ আর্ক রয়েছেন। এবং দেখো মিলিটারি পোশাকে রয়েছেন, মানে ফ্রম এ পেজেন্ট গার্ল টু এ মিলিটারি লিডার, ন্যাশনাল হিরোইন অফ ফ্রান্স। আর এটা যেহেতু ফরাসিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলোনি ছিল পন্ডিচেরি ছাড়া, ডুপ্লে এই কলোনিরও ইনচার্জ ছিলেন। স্বাভাবিকভাবে এই যে সেন্ট জোয়ান অফ আর্ক, প্যাট্রন অফ ফ্রান্স। চন্দননগরের চার্চ নিয়ে একটা মজার গল্প আছে। একবার নাকি একজন ফরাসি পোস্টমাস্টার তিনি ওই সরকারি চিঠি টিঠি নিয়ে নৌকোয় করে যাচ্ছিলেন। সে সময় যা হয়, হঠাৎ নৌকোয় ঝাঁকুনি আর চিঠি তোলে সরাসরি গিয়ে পড়ে একেবারে নদীর জলে। পোস্টমাস্টার তো মারাত্মক চিন্তিত হয়ে পড়লেন। ওই চিঠি হারিয়ে ফেলা মানে নিশ্চিতভাবে তার চাকরি যাবে, অথবা তাকে দেশ ছাড়াও হতে পারে। তখন তিনি নাকি এই চার্চে গিয়ে প্রার্থনা করেছিলেন, বলেছিলেন এই চিঠি শুধুমাত্র চিঠি নয়, বহু মানুষের ভবিষ্যৎ। আর তখনই এক অলৌকিক কাণ্ড ঘটে। একজন সাধারণ মাঝি একটা ভেজা থলে নিয়ে আসে এবং বলে, সাহেব এই যে তোমার চিঠির থলে, এর ওপর তোমার নাম লেখা রয়েছে, তাই তোমার জন্য নিয়ে এসেছে। সাহেব সেই থলে খুলে দেখেন প্রায় খটখটে শুকনোই রয়েছে চিঠিগুলো। আর তারপর থেকেই তৈরি হয় এক বিশ্বাস যে এই চার্চ হারিয়ে যাওয়া চিঠি ফেরত দেয়। আজও নাকি বহু মানুষ চন্দননগরের এই চার্চে পরীক্ষার অ্যাডমিট কার্ড, বিদেশে পাঠানোর কাগজ, চাকরির আবেদন, প্রিয় মানুষের চিঠি এসব নিয়ে দুশ্চিন্তায় পড়লে সে একটা মোমবাতি জ্বালান গির্জায় এসে এবং সেই কাগজটা, সেই ডকুমেন্টটা কিছুক্ষণের জন্য গির্জায় রেখে দেন। তারা মনে মনে বলেন চিঠিটা যেন ঠিক জায়গায় পৌঁছয়। এটা চন্দননগর মানে ফরাসডাঙ্গার সেই বিখ্যাত স্ট্র্যান্ডের নদীপথ। ভীষণ নস্টালজিক, অ্যাট দ্য সেম টাইম এখানে খুব জোরে কথা বলতে, চিৎকার করতে ইচ্ছেও করবে না, এমন একটা জায়গা। 1673 থেকে 1950 অবধি ফরাসি উপনিবেশ ছিল এই ফরাসডাঙ্গা। এই অঞ্চল নিয়ে আরও ইন্টারেস্টিং কিছু গল্প আছে, সেই গল্পগুলো কি কি? প্রথম কথা, এখানে দাঁড়ালেই না এই নদীটা দেখলে, নদীর তো গতিপথ পরিবর্তিত হয়, মানে আমার প্রথমে এখানে দাঁড়ালেই মনে হয় যে এই নদী দিয়েই
মানে এই ফরাসডাঙ্গার ওপর দিয়েই অ্যান্টনি যেতেন হচ্ছে কলকাতায় কবিগানের অংশগ্রহণ করবার জন্য। এই যে হুগলি, যে হুগলির ধারে আমরা দাঁড়িয়ে রয়েছি, গঙ্গা ফারাক্কা থেকে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পদ্মা হয়ে চলে গেছে বিপুলা পদ্মা, যে পদ্মার কোনো কুল নেই, সীমা নেই। ব্রহ্মপুত্র মেঘনা হয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশে ঢুকে গেছে, মানে আমাদের বাংলার ওই পার্টে। কিন্তু সব থেকে ছোট যে অংশটা, যেটা প্রথমে ভাগীরথী পরে হুগলি, দিস হুগলি বিকেম আ গ্লোবাল রিভার। ভাই এই হুগলি গ্লোবাল রিভার হওয়ার পেছনেও কারণ হচ্ছে এই পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং অবশ্যই মানে আমাদের কাছে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে শুধুই ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু প্রত্যেকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। এবং চন্দননগর 1757-তে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়, ধীরে ধীরে ইংরেজদের গোটা দেশ দখল করে নেওয়া, 100 বছর বাদে 1857-এ ভারতের প্রথম স্বাধীনতার লড়াই, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, চন্দননগর কিন্তু একটা দ্বীপের মতো থেকে গেছে। এই যে চন্দননগর, এই চন্দননগর এই কারণে দ্বীপের মতো থেকেছে, চন্দননগরে কখনোই তোমার মানে এর কোনো প্রভাব পড়েনি। 47 সালে দেশ স্বাধীন হওয়ার পরেও চন্দননগরে প্রথম রেফারেন্ডাম হয় 1949-এ। 47-এ দেশ স্বাধীন হয়েছে, কিন্তু চন্দননগর স্টিল আ ফ্রেঞ্চ কলোনি। দীর্ঘ সময় তুমি উল্লেখ করলে যে কয়েকশো বছর ধরে ফ্রেঞ্চদের কলোনি। 1949 সালে যে রেফারেন্ডাম হলো, সেই রেফারেন্ডামের সময় মানুষ হচ্ছে ভোট দিলেন, তারা ভারতবর্ষের অংশ হতে চান, অধিকাংশ মানুষ। কিন্তু এই অপশন দেয়া হলো যে কারা তাদের ফরাসি নাগরিকত্ব বজায় রাখতে চান। একটা অংশের মানুষ ফরাসি নাগরিকত্ব বজায় রাখলেন, এবং এই যে ফ্রান্সের যে এবং 1952 সালে ফর্মালি চন্দননগর ওয়াজ সিসিরেট টু ইন্ডিয়া, ভারতবর্ষের অংশ হলো, মানে এটা চুক্তিটা ফাইনাল হলো। এবং 1954-তে গিয়ে পশ্চিমবঙ্গের অংশ হলো চন্দননগর। ফ্রেঞ্চ প্রেসিডেন্সিয়াল ইলেকশনস চন্দননগরে দীর্ঘ সময় ধরে বুথ হতো, মানে ফরাসিদের রাষ্ট্রপতির নির্বাচন। কারণ এখানে তো তার দেওয়া হয়েছিল, অপশন দেওয়া হয়েছিল যে কারা ফ্রেঞ্চ নাগরিকত্ব রাখতে চান, ফ্রেঞ্চ পাসপোর্ট রাখতে চান। বহু মানুষ রেখেছিলেন, এখন সংখ্যাটা কমেছে, কিন্তু আছে। গতবার যখন ম্যাক্রো জিতলেন তখন চন্দননগরে বুথ হয়নি, কিন্তু তার আগের নির্বাচন পর্যন্ত চন্দননগরে ফ্রান্স থেকে অফিসিয়ালরা এসে বুথ বসাতেন, যেখানে চন্দননগরের লোক ভোট দিতেন। এবারও ভোট দিয়েছেন, ম্যাক্রোর এবারের ভোটেও চন্দননগর থেকে মানুষ ভোট দিয়েছেন, তবে চন্দননগরে নয়, কলকাতায় ফ্রেঞ্চ কনসুলেট জেনারেলের অফিসে গিয়ে হচ্ছে ভোট দিতে হয়েছে। ছোটবেলায় আমরা পূজাবার্ষিকী আনন্দমেলায় ফ্রান্সিসকে মনে করতে পারেন, ফ্রান্সিসের গল্প। ফ্রান্সিস ছিল সেই ভাইকিং দস্যু বা ভাইকিং হিরো, যার গল্প পড়ে আমরা বড় হয়েছি। কেন বললাম সে বিষয়ে আমরা পরে জানাবো। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে 1792 থেকে 1803 খ্রিস্টাব্দে যখন দাসত্ব প্রথা বিলোপ হয়, এই চার্চটির ঘণ্টা বেজে উঠেছিল। কোথায় আছি আমরা, কি এই চার্চের ইতিহাস, সেই বিষয়েই আমরা আজকে কথা বলবো। আচ্ছা, এই চার্চটা তুমি বলছিলে ভীষণ স্পেশাল চার্চ, একদম অন্যরকম চার্চ। কেন? এই চার্চ যারা বানিয়েছিলেন তারা বহুদূর, পৃথিবীর বহুদূর থেকে। এটা একটা ড্যানিশ চার্চ, ড্যানিশ এবং নরওয়েজিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান চার্চ বলা যেতে পারে। স্ক্যান্ডিনেভিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। এই যে দুর্ধর্ষ ভাইকিংরা, তুমি ফ্রান্সিসের কথা বলছিলে, এই দুর্ধর্ষ ভাইকিংরা, মানে ভাইকিংদের ভয় পেত না এরকম কেউ নেই। মানে ড্যানিশরা অত দূর থেকে, এবং সেই সময় ক্রিশ্চিয়ান দ্য ফোর্থ, তখন তিনি ডেনমার্কের রাজা। ক্রিশ্চিয়ান দ্য ফোর্থ তখন হচ্ছে ডেনমার্ক এবং নরওয়ের সঙ্গে মিলিয়ে এই সি ফেয়ারিং, মানে আর ইউরোপের মধ্যে সীমাবদ্ধ না থেকে করমণ্ডল পর্যন্ত চলে আসা, তামিলনাড়ু পর্যন্ত চলে আসা, মডার্ন ডে ত্রাঙ্কিবার, সেখানে হচ্ছে প্রথম ড্যানিশ সেটেলমেন্ট। তারপর সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন এসেছে, ফরাসিরা, ওলন্দাজরা, পর্তুগিজরা, তেমন ড্যানিশরাও এসেছে। এবং এই যে চার্চ 1620 সালে, এবং ড্যানিশরা মুঘলদের সঙ্গে লড়েছে, মুঘলদের সঙ্গে ড্যানিশদের যুদ্ধ হয়েছে। মুঘলরা সেই সময় ওলন্দাজদের সাহায্য চেয়েছে, হয়নি। তারপরে ক্রিশ্চিয়ান ফোর্থ রাজা ডেনমার্কের, তার মৃত্যুর পর এন্ডেভারটা থেমে যায়। আবার নতুন করে 1755 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার নতুন কলেবরে সেজে ওঠে। 1755 থেকে 1845 পর্যন্ত এই চত্বরে 100 কনস্ট্রাকশন করেছিল ড্যানিশরা।
তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে সিগনিফিকেন্ট কনস্ট্রাকশন। লেফটেন্যান্ট গভর্নর, ড্যানিশ লেফটেন্যান্ট গভর্নর, এটা তো ড্যানিশদের কলোনি, ড্যানিশ লেফটেন্যান্ট গভর্নর ওলে বাই, তিনি হচ্ছে এইটা 1806 সালে এই চার্চ হচ্ছে তার পত্তন ঘটে। ভেতরে গেলে দেখতে পাবো যে মনোগ্রাম রয়েছে ক্রিশ্চিয়ান সেভেন্থের। তো এটা একটা মানে এই যে কনস্ট্রাকশনটা যদি ভালো করে দেখা যায়, এই কনস্ট্রাকশনটার মধ্যে একটা অভিনবত্ব রয়েছে। এই কনস্ট্রাকশনটায় ইংরেজদের প্রভাব আছে, কিন্তু এই যে গ্রেকো রোমান কলমগুলো তুমি দেখতে পাচ্ছ, গ্রেকো রোমান কলমগুলোর ওপর দেখো আবার এই যে আর্ক গুলো দেখা যাচ্ছে। গ্রেকো রোমান যে স্থাপত্য তার একটা মানে সাংঘাতিক প্রভাব এটাই রয়েছে। এবং আমরা ভেতরে গেলেও এই যে কলমের যে স্ট্রাকচার, যদি ভেতরে আমরা যখন ঢুকবো দেখতে পাবো, বা ব্যাপটাইজেশনের জন্য যে পাত্র সেটাও এখানে আছে। কোপেনহেগেনে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সেখানে ন্যাশনাল মিউজিয়ামে ইন্ডো ইউরোপিয়ান সান চ্যারিয়ট রয়েছে। ইন্ডো ইউরোপিয়ান সান চ্যারিয়ট, সেই চ্যারিয়ট দেখতে দেখতে ওখানে একটা প্লেক রাখা রয়েছে কোপেনহেগেনের মিউজিয়ামে, যেখানে লেখা রয়েছে শ্রীরামপুর কলেজ ইজ ডেনমার্কস থার্ড ইউনিভার্সিটি। গোটা শ্রীরামপুর কলেজ তৈরি হয়েছিল ডেনমার্কের বদন্যতায়। আচ্ছা, এটা কি বলো? এটা ব্যাপটাইজেশনের পাত্র, মানে ছোট বাচ্চাদের যখন ব্যাপটাইজ করা হতো এখান থেকে জল নিয়ে। এবং এটাতেও যদি ভালো করে লক্ষ্য করা যায় যে মিনিয়েচারে যে আর্কিটেকচার রয়েছে, এই যে আর্কিটেকচার দেখো, গ্রেকো রোমান স্ট্রাকচারের যে বা ড্যানিশ স্থাপত্য, নরওয়েজিয়ান স্থাপত্য, স্ক্যান্ডিনেভিয়ার, এই ব্যাপটাইজেশনের পাত্রটা দেখে এবং দুর্ধর্ষ ভাইকিংদের কথা শুনতে শুনতে আমি একটু গ্রিকদের পুরাণে ফিরে গেলাম আর কি। মানে যখন মহাবীর অ্যাকিলিসের মা, তাকে দৈববাণী হয়েছিল যে অ্যাকিলিসকে জলে ফেলে দেওয়ার জন্য, অ্যাকিলিস তাহলে সর্বশক্তিমান হবে, কিন্তু ছোট বাচ্চাকে জলে ফেলে দেবেন না বলে তিনি ওই পায়ের গোছটা ধরে, হিল যাকে বলে, ওই জায়গাটা ধরে বাচ্চাটাকে চুবিয়ে তুলে নেন, যার ফলে ওই জায়গাটা হচ্ছে দুর্বল থেকে যায় এবং ওখানেই তিল লেগে, যে কারণে মানুষের দুর্বল জায়গাকে অ্যাকিলিসের হিল বলে। এবং অদ্ভুত মিল হচ্ছে দুর্যোধনের সঙ্গে। দুর্যোধনকে যখন গান্ধারী বলেছেন যে তার কাছে যেতে, কিছু না পড়ে বিবস্ত্র অবস্থায়, যে কলাপাতা জড়িয়ে গেছেন, উরু দুটো হচ্ছে দুর্বল থেকে গেছে, যেখান থেকে উরু ভঙ্গ। আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীর এই সমস্ত গল্পগুলোই কোথাও না কোথাও কানেক্টেড, একই জায়গা থেকে উৎপত্তি হয়েছিল। এইটা ওই যে মাঝখানের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, সবুজ সাদা, এই যে একটা মাশরুমের মতো শেপে, এটাই ক্রিশ্চিয়ান দ্য সেভেন্থের মনোগ্রাম। আচ্ছা। এবং এটা কিন্তু আপাতত একটা কাপড় যাতে পুরোটা ডিসপ্লে করা হয়েছে। এটা এই মুহূর্তে চার্চ অফ নর্থ ইন্ডিয়া, এবং দেখতে পাচ্ছ তুমি ইউনিটি, উইটনেস এবং সার্ভিস। এটা মানে 2013-তে এই চার্চটা রেনোভেট, মানে বন্ধ করতে হয়েছিল রেনোভেশনের জন্য, বহু 1806-এর ওইটার দেওয়াল, এই গোটা জিনিসটা ইনস্ক্রাইব করা ছিল দেওয়ালে। ইনস্ক্রাইব করা ছিল কারণ 1806 সালে যখন লেফটেন্যান্ট গভর্নর ওলেবাই এই চার্চ ওপেন করেন, পত্তন হয় এই চার্চের, তখন ক্রিশ্চিয়ান সেভেন যেহেতু ডেনমার্কের রাজা, এই ক্রিশ্চিয়ান সেভেনের এই মনোগ্রামটা ব্যবহৃত হয়েছিল, সেটা দেওয়ালে খোদাই করা ছিল বাকিটার সঙ্গে। কিন্তু যেহেতু দেওয়াল এটা ধরে রাখার ক্ষমতা হারিয়েছে, তাই এখন এটাকে এইভাবে প্রদর্শিত করা হচ্ছে। কিন্তু মানে সব মিলিয়ে এই যে এখান থেকেও যদি পুরোটা দেখা যায়, বা এই যে ভাইকিং সংক্রান্ত বিভিন্ন সিনেমা, তুমি তো এইসব ব্যাপারে আরো আমার থেকে পারদর্শী। ভাইকিংদের নর্সম্যান বলে একটা সিরিজ আছে, বা ভাইকিংদের নিয়ে যে সিনেমা, এই যে ভাইকিংদের যে যখন ভাইকিংরা ফিস্ট করতো বা একত্রিত হতো, এই যে তাদের লাইটিং এর যে কনসেপ্ট, তখন তো আর ইলেকট্রিক ছিল না, কিন্তু এইভাবেই আলো জ্বালাবার যে কনসেপ্ট, এটা যে একটা প্রোটেস্ট্যান্ট ড্যানিশ চার্চ, এখানেও সেই হলের চেহারাটা, এবং দেখো খুব নির্মেদ হচ্ছে ডেকোরেশন, এবং ডেকোরেশনের মধ্যে যে একটা অসম্ভব নির্মেদ ব্যাপার রয়েছে, মানে যেখানে প্রার্থনাটাই প্রধান, মানে আতিশয্য নেই, কোনো বাহুল্য নেই। চার্চ অফ সেন্ট ওলাফ, আর এটা কেন এত বিখ্যাত? পৃথিবীর অন্যতম টলেস্ট বিল্ডিং হিসেবে চিহ্নিত করা হয় এস্তোনিয়াতে, এবং গোটা নরওয়েতে যদি চার্চ দেখা যায়, অধিকাংশ চার্চ হচ্ছে সেন্ট ওলাফের নামে। এটা সেন্ট ওলাফ হচ্ছে ন্যাশনাল হিরোর মতো চার্চের ক্ষেত্রে, মানে এই যে সন্ত ওলাফ, সেন্ট ওলাফ, মানে গোটা স্ক্যান্ডিনেভিয়া জুড়ে, স্ক্যান্ডিনেভিয়াতে তো থাকবে এটা নর্মাল, সেখানকার মানে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, কিন্তু কোথায় ডেনমার্ক, কোথায় নরওয়ে, আর কোথায় হচ্ছে শ্রীরামপুর? সেই শ্রীরামপুরে ড্যানিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং একটা মেজর ট্রেডিং পোর্ট, তারা আজ নেই, কিন্তু দুর্ধর্ষ ভাইকিংদের
সমস্ত চিহ্ন নিয়ে আজও সগৌরবে এই চার্চ অফ সেন্ট ওলাফ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এই জায়গাটা এলাম, এটা একটা অসাধারণ গেট দেখতে পাচ্ছি। এখানটা কেন এলাম? গেট নয়, ভেতরে একটা বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই বিরাট বাড়ি। বিরাট বাড়ি, এটাই হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর ওলেবাই এখানে থাকতেন। ওকে, এটা ওলেবাইয়ের এখানে শান্তিরা থাকতেন। হ্যাঁ। এবং ওই যে বিরাট বাড়ি, ওলেবাই কেন ওখানে থাকতেন, ইটস আ স্ট্র্যাটেজিক থিং। এই যে জায়গাটা আছে সামনে, এখানে গোলা বারুদ থাকতো। আচ্ছা। এবং এই বাড়ি থেকে বসেই বা এই কম্পাউন্ড থেকেই সোজা হচ্ছে জাহাজ ঘাটা। আচ্ছা। তাহলে কোন জাহাজ আসছে কি আসছে সেটা নজর রাখতে পারতেন। Okay. আর ওই যে হলুদ বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে, ওই যে দূরে, হ্যাঁ। ওটা এখন ড্যানিশ ট্যাভার্ন, মডার্ন একটা রেস্টুরেন্ট, কিন্তু ওটা প্রকৃতপক্ষে ড্যানিশদের সরাইখানা। জাহাজে যারা আসছে তাদের থাকা, খানা খাওয়া, পিনা, খানা পিনা। এবং এটা এখন একটা খুব ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট, মানে হ্যাপেনিং টুরিস্ট স্পট এই ড্যানিশ ট্যাভার্ন। এবং এটা রেস্টোরেশনের ক্ষেত্রে ড্যানিশ গভর্নমেন্টও ভূমিকা পালন করেছেন। এবং এটার নাম খেয়াল রাখতে হবে, ড্যানিশরা কিন্তু শ্রীরামপুরকে শ্রীরামপুর বলতো না, কি বলতো? ওলেবাইরা বলতো ফ্রেডরিক্স নাগার। ফ্রেডরিক্স নাগার। Okay. ফ্রেডরিক্স নাগার এটার নাম ছিল, শ্রীরামপুর নাম ছিল না। আচ্ছা, ছোটবেলায় আমরা প্রত্যেকে একটা বিখ্যাত উপন্যাসের প্রায় প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই উপন্যাসের নাম হচ্ছে কেরি সাহেবের মুন্সি। সেই উইলিয়াম কেরি, তিনি যে কলেজের সঙ্গে জড়িয়েছিলেন, সেই কলেজ হচ্ছে শ্রীরামপুর কলেজ। প্রাচীন কলেজ, প্রবাদ প্রতিম কলেজ, এবং বলা হয়ে থাকে এই কলেজ অলমোস্ট একটা ইউনিভার্সিটির মতো। কি সেই কলেজের ইতিহাস, সেই সম্পর্কে জানবো। তুমি শুধু একবার স্ট্রাকচারটা দেখো। এই স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে 207 বছর ধরে। এই কলেজের বয়স হচ্ছে 207 বছর। বাবা। 1818 সালের 15ই জুলাই এই কলেজ তৈরি হয়েছিল, শ্রীরামপুর কলেজ। ডেনমার্কের টাকায় এই কলেজ তৈরি হয়। এবং 1818, আমি যেটা বলছিলাম, এই মুহূর্তে 207 বছর। আমাদের দেশের চতুর্থ কলেজ, অবিভক্ত ভারতবর্ষের চতুর্থ কলেজ হচ্ছে শ্রীরামপুর কলেজ, 1818। তখন খেয়াল রাখতে হবে, তখনও কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। আমাদের দেশে প্রথম বিশ্ববিদ্যালয়গুলো তারপরে, কলকাতা বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়। এবং সব থেকে বড় কথা, এটা কিন্তু কন্টিনিউইং, প্রেসিডেন্সির মতো। মানে সেদিন নাম ছিল না প্রেসিডেন্সি, হিন্দু কলেজ, পরে প্রেসিডেন্সি, একই রকম ভাবে এইটাও হচ্ছে কন্টিনিউইং। কিন্তু যেটা উল্লেখ করা প্রয়োজন, মানে এই যে বাংলার নবজাগরণ, 1750 সালে ভাগ্যান্বেষণে ওয়ারেন হেস্টিংস এসে ভারতবর্ষে নামেন। নতুন একটা গবেষণা বলছে যে 1750-এ হেস্টিংস এসে নামলেন, আর 1912-তে গীতাঞ্জলি প্রকাশিত হলো, 1913-তে রবীন্দ্রনাথ নোবেল পেলেন। এই 1750 থেকে 1913 রবীন্দ্রনাথ নোবেল পাওয়া অবধি এটাই বাংলার নবজাগরণের পিরিয়ড। এবং সেই নবজাগরণের অন্যতম ক্যারেক্টার কিন্তু উইলিয়াম কেরিও। উইলিয়াম কেরির কথা যে বলছিলাম, সেই উইলিয়াম কেরিও তো এখানেই থাকতেন। একদম, এখানেই একটু আগে গেলেই। আচ্ছা, এই তাহলে সেই বিখ্যাত কেরি সাহেবের বাড়ি, যেখানে আসতেন রামরাম বসু মহাশয়, তার মুন্সি। এটা কিন্তু পেছন দিকটায় আমরা রয়েছি। হ্যাঁ, মানে কেরি সাহেব এখানেই থাকতেন। এখনকার যিনি প্রিন্সিপাল, তিনিও এখানে থাকেন। ও কি কাণ্ড! কন্টিনিউইং, এই যেটা বলছিলাম যে 207 বছর ধরে একটা ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি চলছে। আমরা পেছনটায় দাঁড়িয়ে রয়েছি, এবং স্থাপত্য থেকে তুমি বুঝতেই পারছো যে 207 বছর ধরে একই রকম ভাবে ইতিহাস বুকে নিয়ে এই স্থাপত্য দাঁড়িয়ে রয়েছে। উইলিয়াম কেরি এখানেই থাকতেন, কেরি হাউস বলে, সেই জন্যই এটা বিখ্যাত। সো আমাদের মানে এই যে রণধারাবাহী মানে মানুষ যে এসেছিল, সবাই যে মিশে গেল, এটাই ভারতবর্ষের বিউটি। মানে সবাই এসেছে আলাদা আলাদা করে, কিন্তু সবকিছুর সেরা অংশটা থেকে গিয়ে মানে পৃথিবীর দুটো কন্টিনিউইং সিভিলাইজেশন, তার একটা হিসেবে, আর ইউরোপের বাইরের একমাত্র নবজাগরণ। এই নবজাগরণের অন্যতম চরিত্র এই বাড়ি, কারণ এই বাড়ির ভেতর বসে থাকা কেরি সাহেব সহ অন্যান্যরা বাংলার নবজাগরণে ভূমিকা পালন করেছেন। মোটামুটি অনেকগুলো চার্চ আজকে সকাল থেকে আমরা ঘুরছি, এবং ফাইনালি আমরা এসে পড়েছি সেই চার্চে যেখানে আপনাদের মধ্যে অনেকেই 25শে ডিসেম্বর এসেছিলেন, আমিও এসেছিলাম, সেন্ট পলস ক্যাথিড্রাল। সেই সেন্ট পলস ক্যাথিড্রাল। এবার এই চার্চের ইতিহাস সম্পর্কে জানবো। এই চার্চের, এটা ক্যাথিড্রাল, এই ক্যাথিড্রালের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা ব্রিটিশ আইলসের বাইরে, ব্রিটিশদের মানে ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম ওভারসিজ ক্যাথিড্রাল আউটসাইড দ্য ব্রিটিশ আইলস। ওকে। সারা পৃথিবী জুড়েই সাম্রাজ্য, কিন্তু এটাই 8ই অক্টোবর 1839 সালে কর্নারস্টোন লে করা হয়, এবং 8ই অক্টোবর 1847 এই ক্যাথিড্রাল উদ্বোধন করা হয় মহারানী ভিক্টোরিয়া
তিনি সিলভার গিল্টেড 10টা প্লেট পাঠিয়েছিলেন, এবং এটা মনে রাখতে হবে এটা কলকাতার সব থেকে বড় চার্চ, গোটা এশিয়ার প্রথম অ্যাংলিকান চার্চ, এবং ব্রিটিশ আইলসের বাইরে ফার্স্ট ওভারসিজ ক্যাথিড্রাল। এবং সেই সময় এই যে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ব্রিটিশরা এটাকে বলতো আইল অফ অ্যাট্রাকশনস, আইল অফ অ্যাট্রাকশনস, এবং যেখানে এই চার্চ আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। মানে আমার কাছে সেন্ট পলস ক্যাথিড্রালের এবং অ্যাপসল পল দি অ্যাপসল তার নামে হচ্ছে চার্চের নামকরণ হয়। এবং এই চার্চের সঙ্গে যে গ্র্যান্ডার এবং এই যে আর্কিটেকচার, মানে ইন্ডো গথিক আর্কিটেকচার, মানে গথিক আর্কিটেকচার ফেমাস। এই ইন্ডো গথিকটা লেগেছিল কারণ ভারতবর্ষের ক্লাইমেটের সঙ্গে, ভারতবর্ষের আবহাওয়ার সঙ্গে আর্কিটেকচারকে সামঞ্জস্যপূর্ণ করবার জন্য এই আর্কিটেকচার হয়। এটা একটা সব মিলিয়ে ঐতিহাসিক ব্যাপার, কারণ সারা পৃথিবী জোড়া যে ওদের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না, এটা প্রথম ক্যাথিড্রাল সেন্ট জনস চার্চ। সেটাতে আর যে গ্রোয়িং ইউরোপিয়ান কমিউনিটি 1810-এ সৌরভ কলকাতা শহরে ইংরেজ পুরুষ এবং ইংরেজ মহিলার সংখ্যা বাড়ছিল। মানে সেই ইংরেজ পুরুষ মানে গ্রোয়িং ইউরোপিয়ান কমিউনিটি, এই গ্রোয়িং ইউরোপিয়ান কমিউনিটিকে কেটার করার জন্য সেন্ট জনস চার্চ হচ্ছিল না। এখানে 1000 লোক একসঙ্গে ভেতরে প্রেয়ার করতে পারেন, যে কারণে এই ক্যাথিড্রাল তৈরি হয়। এবং এই যে ফার্স্ট ওভারসিজ ক্যাথিড্রাল এবং সেন্ট জনস চার্চকে বেসিক্যালি রিপ্লেস করে এই সেন্ট পলস ক্যাথিড্রাল, অ্যাপোস্টল সেন্ট পলসের নামে তা মাথা তোলে। এবং এর সঙ্গে আরো দুটো জিনিস, খুব সম্ভবত বড়লাট লর্ড অকল্যান্ড এটা জমিটা অ্যালট করেছিলেন। আর দ্বিতীয়ত সেই 1832 সালে একটা মূর্তি এসেছিল, হিবারের মূর্তি। সেই মূর্তিটা আগের ওই চার্চটা অ্যাকোমোডেটই করা যাচ্ছিল না, এত বড়। সেন্ট জনস চার্চ তো অনেক মানে ছোট আকারে ছোট। তুমি এই যে বলছো না ইন্ডো গথিক ডিজাইন, এইটার মধ্যে যে ইন্ডো গথিক ডিজাইনটা রয়েছে, এই ইন্ডো গথিক ডিজাইনকে আমরা হাইকোর্টেও দেখতে পাই। হ্যাঁ, মানে তার কারণ হচ্ছে সব জায়গাতেই, বিশেষ করে ভারতবর্ষের আবহাওয়ার সঙ্গে তো ইংল্যান্ডের আবহাওয়া একরকম নয়, ব্রিটিশ আইলসের সঙ্গে ভারতবর্ষের আবহাওয়া একরকম নয়। তাই এই যে গথিক স্ট্রাকচারের সঙ্গে ইন্ডিয়ান ক্লাইমেটিক কন্ডিশনসকে মেশাবার জন্য এই স্ট্রাকচার, সেই জন্য এই আর্কিটেকচারটাকে ইন্ডো গথিক আর্কিটেকচার বলে। স্টিপল কোনটাকে বলছে? স্টিপল কি ওই উঁচু একদম ওইটা? একদম একদম। এবং এই স্টিপলটা বোধহয় দুবার ভেঙেও গিয়েছিল, একবার 1897 সালে আর একবার 1934 সালে। দুবারই দুটো ভূমিকম্প হয়। রাইট, এই 1897 এর ভূমিকম্প, 1934 এর ভূমিকম্প, মানে সেগুলোর পর আরো যে রেনোভেশন হয় তাতে ইন্ডিয়ান উপাদান হচ্ছে বাড়তে থাকে। সেই সময় কতজন মোটামুটি ইউরোপিয়ান এখানে প্রেয়ার করতেন বা কলকাতায় থাকতেন কত? কলকাতায় 1810-এর যে হিসেব পাওয়া যায় যে 4000 ইউরোপিয়ান পুরুষ এবং 300 ইউরোপিয়ান মহিলা, তাহলে কমিউনিটির স্ট্রেংথ হচ্ছে 4300। তো 4300 মানুষের জন্য সেন্ট জনস চার্চ অত্যন্ত ছোট, যার ফলে এই ক্যাথিড্রাল, এই বিরাট ক্যাথিড্রাল, এবং এখানে 1000 পর্যন্ত মানুষ আসতে পারে। এখানে যারা লাইব্রেরি রয়েছে, ড্যানিয়েল উইলসনের প্রতিষ্ঠিত, তিনি তার বিপুল বইয়ের সম্ভার এবং ম্যানুস্ক্রিপ্টস, বিভিন্ন পুঁথি, এবং অক্সফোর্ড থেকে মেটেরিয়াল আসে, ক্যালকাটা বাইবেল সোসাইটি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নরউইচের ক্যাথিড্রাল খুব বিখ্যাত। যেদিন এটা কমপ্লিট হয় বা যেদিন উদ্বোধন হয়, তখন এটাকে ইংল্যান্ডে কাগজ তুলনা করা শুরু করে ইংল্যান্ডের নরউইচ ক্যাথিড্রালের সঙ্গে। বুঝতে পেরেছি, কিন্তু এই যে এই বিপুল যে কর্মকাণ্ড, হ্যাঁ, তো এটা এই কর্মকাণ্ডে কিন্তু এটা একদম, তুমি কি পয়েন্ট করতে চাইছো আমি বুঝতে পারছি। মানে ব্যয়টা ছিল সাংঘাতিক। মানে 8 বছর ধরে যে চার্চ তৈরি হলো, ইভেন এই চার্চ করার আগে আরো বড় কিছু করার পরিকল্পনা ছিল। টাকার জন্য তখন মানে সেটা এত বিপুল টাকা হয়ে যাচ্ছিল, তখন ডিজাইনটাকে একটু মানে ছোট করা হয় আর কি। মানে এই যে বিরাট সাইজ, একদম একদম একেবারেই তুমি এটা ঠিক বলেছো। মানে মজা হচ্ছে শুনলে এখন লোকে মানে ঘাবড়ে যাবে যে এই 8 বছর ধরে যখন এটা কমপ্লিট হয়, 1847 সালে গিয়ে যখন কমপ্লিট হলো, 1839 থেকে 8ই অক্টোবর কর্নারস্টোন লে করা হলো, 8ই অক্টোবর 1847 এটা উদ্বোধন হলো। এই পুরো সময়কালে মানে ভাবনার বাইরে 4,35,669 টাকা। কত? 4,35,669 টাকা টোটাল কস্ট। 1839 মানে না,
1839 থেকে 1847, মানে এই পিরিয়ডে গোটাটা এই ইরেকশন অফ দিস ক্যাথিড্রাল, তাতে লাগলো 4,35,669 টাকা। এবং এই যে জায়গাটা যেখানে আমরা এখন রয়েছি, এখানে বিরাট একটা বাগান রয়েছে। এখানে সেই সময় 1847-এ তখনই 63 ধরনের গাছের স্পিসিস, আচ্ছা, 63 ধরনের গাছের স্পিসিস লাগানো হয়, আজও তার চিহ্ন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং সব থেকে বড় কথা, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু প্রথমে, মানে এটা তো অনেক দিন ধরে পরিকল্পনা চলছিল। 1762-তে ইতিহাসের যে দস্তাবেজ, তাতে হচ্ছে আমরা যে এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে রয়্যাল বেঙ্গল টাইগারদের আনাগোনা ছিল এইখানে। 1762-র হিস্টোরিক্যাল আর্কাইভের রেকর্ডস দেখাচ্ছে, ব্রিটিশরা যখন এই চার্চটা, এই ক্যাথিড্রালটা তৈরি করতে চাইছে, তখন মানে আপত্তি উঠছে কেন, যারা এখানে তো বাঘ ঘুরে বেড়ায়, মানে জঙ্গল, মানে সুন্দরবনটা এই অবধি ছিল, তুমি কালীপ্রসন্নর হুতুম প্যাঁচার নকশাতেও পাবে, বা আরো মানে সুনীল গাঙ্গুলির সেই সময় প্রথম আলো, সেখানেও এই রেফারেন্সগুলো রয়েছে, ইতিহাসের রেফারেন্স তো রয়েছে। এবং এই যে আইল্যান্ড অফ অ্যাট্রাকশন, এটা বেসিক্যালি তো সত্যি একটা দ্বীপের মতো, আইল অফ অ্যাট্রাকশনস হিসেবে পরিচিত হলো। এবং আজও ইতিহাস নিয়ে, মানে প্রতিটা ইঞ্চিতে ইতিহাস নিয়ে এই পল দি অ্যাপোস্টলের নামে নামাঙ্কিত ইংল্যান্ডের নরউইচ ক্যাথিড্রালের সঙ্গে যে ক্যাথিড্রালের তুলনা করা হয়, সেই সেন্ট পলস ক্যাথিড্রাল আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। 1971 সালের যুদ্ধের সময় যখন পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তানি সেনাবাহিনী অত্যাচার চালাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, জ্বালিয়ে দিচ্ছে গ্রামকে গ্রাম, সেই সময় সেখানকার মানুষের যন্ত্রণার কথা জেনে ক্যানন সুবীর বিশ্বাস চুপ করে থাকতে পারেননি। তিনি শুরু করেছিলেন ক্যাথিড্রাল রিলিফ ফান্ড, এবং সেখানকার পুড়ে যাওয়া ঘরবাড়ির কাঠ সংগ্রহ করে তিনি তৈরি করেছিলেন এই চার্ড ক্রস, যা মানুষের কাছে এক অবিস্মরণীয় ইতিহাস হয়ে রয়ে গিয়েছে। এবার যে জায়গাটায় এসছি, সেটা যে কোনো সিনেমা প্রেমী বাঙালির একেবারে চেনা জায়গা। তার কারণ সত্যজিৎ রায়ের বাড়ির ঠিকানা আমরা জানি 1/1 বিশপ লেফ্রয় রোড। সেই বিশপ লেফ্রয়, অর্থাৎ জর্জ লেফ্রয়ের কবর হচ্ছে এই সিমেট্রি। এখানেই তিনি শায়িত আছেন, এবং তার নামেই বিশপ লেফ্রয় রোড। এখানে যেমন এই লেফ্রয় শায়িত রয়েছেন, তেমনি ড্যানিয়েল উইলসনও শায়িত রয়েছেন। এবং এই যে আর্কিটেকচার, এই যে এখানে দাঁড়ালে, এই সিমেট্রির এখান থেকে আমরা যদি দাঁড়াই, মানে ঠিক আমার হাতগুলো সেই, মানে তোমরা যেরকম ভাবে আপনা থেকেই চলে গেল, মানে দৃশ্যটা এরকম। তো বেসিক্যালি 1880 সালে আন্দামানে লর্ড মেয়ো খুন হন। লর্ড মেয়র সম্মানে পশ্চিম দিকের কিছু স্টেনড গ্লাস তৈরি হয়, এবং সেটা তৈরি করেছিলেন মানে স্বাভাবিকভাবে মানে রেনেসার একজন বিখ্যাত চিত্রকর রাফায়েল। এই রাফায়েলেরও মানে প্রি রাফায়েল মাস্টার্স যারা ছিলেন, প্রি রাফেলাইটসরাই এখানে সেই স্টেন গ্লাস পশ্চিম দিকে আছে। 1880-তে যখন হচ্ছে এই স্যার এডওয়ার্ড বার্নস জোন্স, তিনি হচ্ছে এগুলো পেন্ট করেছিলেন লর্ড মেয়র অ্যাসাসিনেশনের পর, লর্ড মেয়োকে সম্মান জানাবার জন্য। আচ্ছা, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা লাস্ট সাপারের কথা। তবে কলকাতায় সেন্ট পলস ক্যাথিড্রালের লাস্ট সাপারও কিন্তু ভীষণ স্পেশাল। কেন স্পেশাল বলুন তো? কারণ এই লাস্ট সাপার আমাদের যামিনী রায়ের আঁকা ছবি। আচ্ছা, আমার একটা জিনিস বলে, প্রি রাফেলাইট আর্টিস্ট বলছে এই ব্যাপারটা। প্রি রাফেলাইট হচ্ছে একটা মুভমেন্ট যেটা 1848 সালে ইংল্যান্ডে গড়ে উঠেছিল। লেখক, মানে সাহিত্যিক, চিত্রকর, কবি এরা মিলে, এবং এই প্রি রাফেলাইট মুভমেন্টের অন্যতম মানে সবথেকে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে দান্তে গ্যাব্রিয়েল রজেটি, বিখ্যাত। এবং এই স্যার এডওয়ার্ড, যিনি এই ছবিগুলো এঁকেছিলেন, এই এডওয়ার্ড বার্নস জোন্স, এবং সেই ছবিটা এখনো দেখলে কিরম রয়েছে, মানে এটা এক ধরনের প্রি রাফেলাইট মুভমেন্ট হচ্ছে বিখ্যাত ইতালিয়ান চিত্রকর রাফায়েল বা মাইকেল অ্যাঞ্জেলোর পর যে চিত্রকররা তাদের ধারণা থেকে বেরিয়ে গিয়েছিলেন, সেটাকে ডিসকার্ড করে সাহিত্যে, সংস্কৃতিতে, ছবিতে এই প্রি রাফেলাইটসরা 1848 সালে ইংল্যান্ডে একটা নতুন ধরনের আন্দোলন তৈরি করেন। স্যার এডওয়ার্ড বার্নস জোন্স ছিলেন তার অন্যতম পথিকৃৎ। তিনি এখানে এই পেন্টিংগুলো করেন, যেগুলো আজও আছে। 1880 মৃত্যুর কয়েক বছর আগে তিনি এই পেন্টিংটা করেছিলেন। এটা লর্ড মেয়র সম্মানে এই পেন্টিংটা হয়েছিল। প্রি রাফেলাইট পেন্টিংয়ের
মানে ভারতবর্ষের একমাত্র হচ্ছে উদাহরণ। আর একটা অসাধারণ অবজারভেশন, এই পশ্চিম থেকে পূর্বের দিকে, মানে ঢোকার রাস্তাটা পশ্চিম দিকে এবং যিশুর যত দিকে যাচ্ছি তত পূর্বের দিকে, কারণ যিশু বলেছিলেন আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, সেটাকেই যেন কোথাও রিফ্লেক্ট করছে। হ্যাঁ, এবং প্লাস এটা তো পূর্ব দিকই, হ্যাঁ ব্রিটিশ আইলস থেকে ইউ আর কামিং, এই যে ওরিয়েন্টাল এন্ড অক্সিডেন্টাল, হ্যাঁ, মানে রাইজিং সানের দিকেও একদিকে যাচ্ছি, একদম, এবং একদম। যিশু যিনি স্বয়ং মানে আলোর প্রতীক, তার কাছেও তার যেন কাছেও আমরা যাচ্ছি। এগিয়ে যাচ্ছি। ঋতদা, প্রথম গ্রিক অর্থোডক্স চার্চ বোধহয় মুরগিহাটায় তৈরি হয়েছিল 1752 1752 সালে। প্রথম মুরগিহাটায়, আজকের যেটা ক্যানিং স্ট্রিট, সেখানে গ্রিক চার্চ তৈরি হয়। হুম, আসলে এটার মানে একটু যদি আমরা ইতিহাসের দিকে যাই, তখন রাশিয়ায় ক্ষমতায় হচ্ছে রোমানভরা, হুম, রোমানভ মানে জাররা। হুম, তো রোমানভদের সঙ্গে অটোম্যানদের একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল। হুম, 1768 থেকে 1778 পর্যন্ত এই যে প্রবল লড়াই, হুম, মানে রোমানভদের সঙ্গে অটোম্যানদের, হুম, এখানে প্রচুর গ্রিক হচ্ছে বাস্তুচ্যুত হন, গ্রিক এবং টার্কসরা। হুম, ফিলিপো পপুলিস এবং আদ্রিয়ানোপলিস বলে দুটো শহর, হুম। এই দুটো হচ্ছে এখন গ্রিসে বা টার্কিতে নয়, এটা মডার্ন ডে বালগেরিয়াতে। এখান থেকে উৎখাত হয়ে যাওয়া গ্রিক এবং টার্করা তারা কলকাতায় চলে আসেন, একটা সাইজেবল পপুলেশন তৈরি হয়, এবং শুধু মুরগিহাটা নয় কিন্তু আবার হ্যাঁ, আরেকটা চার্চ পরবর্তীকালে 1781 সালে, হ্যাঁ, 1781 সালে তখন আমরাতলায় আরেকটা গ্রিক চার্চ হয়। এবং ওয়ারেন হেস্টিংস, হুম, মানে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই জায়গাগুলো দেন এগুলো গঠন করবার জন্য। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রিকরা মানে দে ওয়্যার আ ট্রেডিং কমিউনিটি, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফলে তখন কলকাতা অলরেডি একটা ইম্পর্টেন্ট ট্রেডিং পোর্ট, তাই এরা পূর্ব দিকে এখানে চলে আসেন, এখানে বসবাস শুরু করেন, ব্যবসা শুরু করেন, এবং গ্রিক পপুলেশন এতটাই বাড়তে থাকে যে 1777 সালে আবার হেস্টিংসের থেকে জমি নিয়ে আমাদের ফুলবাগানে গ্রিকদের সমাধিক্ষেত্র, গ্রিক সিমেট্রি তৈরি হয়। আজ থেকে ঠিক 100 বছর আগে, আমরা ডিসেম্বর মাসের দাঁড়িয়ে রয়েছি এখানে, নভেম্বর মাসের শেষ দিকে 19শে নভেম্বর 1925 এই চার্চের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল উপাসনার জন্য। এটা বেসিক্যালি 24 সালে তৈরি হয়, 25 সালে এটা মানে ওপেন করা হয়। আমরা 2025 ঠিক 100 বছর বাদে আমরা এই গ্রিক নভেম্বর 1924 এটা শুরু করা হয়েছিল প্রথম, একদম, এবং তারপরে এক বছর 19 নভেম্বর প্রথম মাসটা হয়েছিল, প্রথম মাস হয়েছিল। এবং মনে রাখা দরকার যে পর্তুগিজ হোক, ডাচ হোক, ফরাসিরা হোক, মানে পর্তুগিজরা, ওলন্দাজরা, ফরাসিরা, দুর্ধর্ষ ভাইকিংরা, ইংরেজরা, সবাই কিন্তু আধিপত্য বিস্তার করতে এসেছিল। একমাত্র গ্রিকরা তারা শরণার্থী হিসেবে আসে এবং আমাদের কলকাতার কসমোপলিটন ক্যারেক্টার, বাংলার কসমোপলিটন ক্যারেক্টারকে আরো সমৃদ্ধ করে। এবং তারা তাদের কোনো হচ্ছে ছিল না, মানে উপনিবেশ স্থাপনের, কলোনি স্থাপনের কোনো বাসনাও ছিল না, তারা তা করেন উনি। এই ভেতরে এসে পৌঁছেছি, খুব সুন্দর ঝাড়লন টন টন টন, এত সুন্দর, এবং প্রচুর ছবি দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, এই ছবিগুলোর একটা তুমি যদি দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, এবং এই যে ডোরিক আর্কিটেকচার বা বাইজান্টাইন প্রভাব, এই যে মানে এটা কিন্তু খুব বিরাট চার্চ নয়, গ্রিক অর্থোডক্স চার্চ, এটা বোধহয় 2000 স্কয়ার ফিট জায়গা হ্যাঁ, তৈরি। কিন্তু এর মানে তুমি অন্য চার্চের সঙ্গে এই চার্চের যে ছবি, এই যে গ্রিকদের প্রভাব, মানে পিবি শেলি, পার্সি বিশেষ শেলি বলতেন, বিখ্যাত ইংরেজ কবি, যে আসলে আমরা সবাই গ্রিক, মানে আধুনিক সভ্যতায় গ্রিস হচ্ছে পায়োনিয়ার আধুনিক সভ্যতার ক্ষেত্রে। এবং এই যে ছবিগুলো, এখনো 4টে অরিজিনাল ছবি আছে যেগুলো গ্রিস থেকে এসেছিল। একদম ওই ছবিটি যেখানে যিশুর জীবনী, তার অ্যাপোস্টলসদের কথা, এবং পরবর্তীকালে রেনোভেশন, মানে 4খানা ছবি এখনো রয়েছে। এই যে মানে আর্চগুলো রয়েছে, সেই আর্চের মধ্যে যে 4টে ছবি, এই 4টে ছবি কিন্তু একদম সেই সময় গ্রিস থেকে আসে, বাইজান্টিন প্রভাব রয়েছে। এবং 1998 সালে গ্রিসের প্রধানমন্ত্রী তিনি এই চার্চে আসেন, শ্রদ্ধা জানান, এবং তিনি ফুলবাগানে গ্রিক সিমেট্রিতেও গেছিলেন 98 সালে তিনি যখন আসেন। তো এটা কিন্তু মানে এশিয়ার একমাত্র গ্রিক অর্থোডক্স চার্চ আজও মাথা তুলে কলকাতাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই গ্রিক অর্থোডক্স
চার্চের মধ্যে ভেতরে। বসে রয়েছে একটি গ্রিক কোম্পানি, র্যালি কোম্পানি, তারাই চার্চ গঠনে প্রভূত অর্থ সাহায্য করেন। তারা খুব বড় ব্যবসায়ী ছিলেন, গ্রিক ব্যবসায়ী, কলকাতায় এবং ডালহাউসিতে র্যালি হাউস আজও তা আছে, স্যান্ডস্টোনের বিল্ডিং। এবং এই যে চার্চ, এই চার্চের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এটা একটা টেম্পেলের ওপর ডোরিক কলামস, মানে জিউসের মন্দির। গ্রিকে তো গ্রিক মাইথোলজি, সেই গ্রিক মাইথোলজির প্রভাবও কিন্তু গ্রিক স্থাপত্যে রয়েছে। এটা একটা মন্দিরের মতো, সেই মন্দিরে উইথ ডোরিক কলামস। এবং আমরা এই যে যদি দেখি ভালো করে, যে আমরা যখন বাইরে বেরোচ্ছি দেখো তিনটে কলম, বেসিক্যালি তিনটে কলম মানে তো তিনটে দরজা। এবং এখানে এই যে মানে গ্রিক টেম্পল, মানে টেম্পল অফ জিউস বা টেম্পল অফ পোসাইডন বা টেম্পল অফ অ্যাপেলো, এগুলো তো এখনো এর সব ধ্বংসাবশেষ। আর মানে সভ্যতার উন্মেষের যুগে গ্রিকরা যে পর্যায়ে পৌঁছেছিলেন, গ্রিক আর্কিটেকচারে যে জন্য এই টেম্পেলের, মন্দিরের একটা বিষয় রয়েছে। মন্দিরের সঙ্গে চার্চ যখন তৈরি হয়েছে, মানে বেসিক্যালি মন্দিরের মতো বাট উইথ ডোরিক কলামস, অন্য চার্চের থেকে একদম ডিস্টিংক্ট। এটা এই চার্চের অন্যতম বিউটি। তাহলে একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ, আমরা শেষ করলাম। হ্যাঁ। শুরু হয়েছিল পর্তুগিজদের দিয়ে, পর্তুগিজের পর তারপরে আমরা ওলন্দাজ থেকে ফরাসি, ফরাসি থেকে দুর্ধর্ষ ভাইকিংরা, ডেন্সরা, তারপরে ব্রিটিশ, আমরা শেষ করেছি গ্রিক অর্থোডক্স চার্চে। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে এই অর্থোডক্স চার্চের উল্টো দিকেই এই যে কালীঘাটের স্কাইওয়াক, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে স্কাইওয়াক হয়েছে, মানে এই যে মানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের আমাদের যে ঐতিহ্য। এবং আমার কাছে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ধরো প্রথম এসেছিল পর্তুগিজরা, মানে পর্তুগিজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগাল এলো, মানে তারা এখান থেকে লুট করতে চায় সমস্ত কিছু। তারপরে পর্তুগিজদের পরে এলো ওলন্দাজরা, ডাচ। এবার ডাচদের পরে চলে এলো হচ্ছে ফরাসিরা, ফ্রেঞ্চরা, কন্টেম্পোরারি ইংলিশরা, তার আগে ভাইকিংরা চলে এসেছে। এবং কেউই তো ফাইনালি কেউই ওই লেভেলে আধিপত্য বিস্তার করতে পারলো না। ফরাসিরা একটা ছোট্ট জায়গা আটকে গেল, বাকিরা তো কেউ পারলোই না। ব্রিটিশরা পারলো কেন? শুধু ফরাসিরা নয়, ব্যান্ডেল একটা ছোট জায়গা পর্তুগিজদের উপনিবেশ, চন্দননগর কিছুটা বড়, মানে কিন্তু মানে বেসিক্যালি পন্ডিচেরি আর চন্দননগর দুটো পকেটে হচ্ছে ফরাসিরা। ডাচরা চুচুড়াতে, চিনসুরাতে, দুর্ধর্ষ ভাইকিংরা শ্রীরামপুরে, ডেন্সরা, এই ওলেবাইয়ের বাড়ি, ড্যানিশ ট্যাভার্ন, জাহাজ ঘাটা। কিন্তু ব্রিটিশরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে যাকে বলে রিডিং অফ সোসাইটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা এটা বুঝতে পারে যে 1757 পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের বাহিনীর কিছুই নয় সিরাজের বাহিনীর তুলনায়, দাঁড়াতে পারার কথা নয়, উড়ে যাওয়ার কথা। কিন্তু এটা ব্রিটিশরা বোঝে যে ধর্মীয় ভেদাভেদ যদি তৈরি করা যায়, ধর্মের সঙ্গে ধর্মকে যদি লড়িয়ে দেওয়া যায়, মানুষের এবং মজা হচ্ছে যে দেখো এই যারা এসেছে বা তার আগেও মুঘলরা, আমাদের দেশ তো দীর্ঘদিন মুঘলরা শাসন করেছে, আমাদের দেশে কিন্তু ধর্মান্তকরণের ইতিহাস সেইভাবে নেই। তাহলে তো মুঘলরা যখন রাজত্ব করছেন গোটা দেশই সেই ধর্মে চলে যাওয়ার কথা, বা ইংরেজদের সময় বা এই কোম্পানিগুলোর সময় সেই ধর্মে চলে যাওয়ার কথা। তাহলে ব্রিটিশরা অনুভব করলো যে এই ভাগাভাগিটা করতে হবে, যে জন্যে মুসলমানের ঘরে জন্মানো মির্জাফর, হিন্দুর ঘরে জন্মানো উমিচাঁদ, হিন্দুর ঘরে জন্মানো রায়দুল্লাহ, হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেঠরা মিলে খ্রিস্টান রবার্ট ক্লাইভের সঙ্গে প্ল্যানিং হলো। মুসলমানের ঘরে জন্মানো সিরাজদৌল্লার পতন, স্বাধীন বাংলার শেষ নবাব, ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হচ্ছে। আবার বাংলার বিউটি হচ্ছে যে সিরাজের জন্য রক্ত দিলেন কারা? মুসলমানের ঘরে জন্মানো মীরমদন আর হিন্দুর ঘরে জন্মানো মোহনলাল। মানে বাংলার স্বাধীন বাংলার পতন ঘটলো, কোম্পানির শাসন তৈরি হলো, কিন্তু এটা সেদিন থেকেই প্রমাণিত যে ধর্ম দিয়ে দেশপ্রেমিক বা দেশদ্রোহী এটা ঠিক করা যায় না। এবং আজকেও যে পরিস্থিতি, মানে আমরা ইতিহাসের মধ্যে দিয়ে আজকেও মূল কথা হচ্ছে যে ধর্মীয় ভেদাভেদ করতে পারলে তবেই হচ্ছে মানুষের ঐক্য নষ্ট করা যায়। মানে এটা ব্রিটিশরা খুব সাকসেসফুলি পেরেছিল, ডিভাইড অ্যান্ড রুল। 1857 মহাবিদ্রোহ বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, সেখানেও তুমি দেখো এই যে ধর্মকে ব্যবহার করা হয়েছিল, এবং সেই মানে ধর্ম ব্যবহার করার একটা চেষ্টা সবসময়ই থেকেছে। আর কিন্তু ভারতবর্ষের মানুষ 1857 আমি মহাবিদ্রোহ হিসেবে দেখি না, ওটা ভারতবর্ষের স্বাধীনতার প্রথম লড়াই। এবং সেই থেকেই তারপর ধীরে ধীরে আমাদের 47 সালের স্বাধীনতা। মানে মানুষের ঐক্য সবসময় ধর্মের থেকে অনেক ওপরে।
বাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো কোনোটাই এটা অ্যাপ্লাই করেনি, ব্রিটিশরা করেছিল বলে দীর্ঘ 200-250 বছরের ঔপনিবেশিক শাসন তারা চালাতে পেরেছিল। সমস্ত ধনসম্পদ লুট করে কলকাতা থেকে ইংল্যান্ডে গিয়ে ব্যাংক অফ লন্ডনের একের পর এক ভল্ট তৈরি হয়েছিল। ফ্যান্টাস্টিক। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাদের জানান, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। তাহলে আগামী দিনে আমাদের আরও বেটার এপিসোড আপনাদের উপহার দিতে সুবিধা হবে। ঋতদার সঙ্গে ইতিহাস ফিরে দেখার এটা আমাদের প্রথম পর্ব। আমার খুব ইচ্ছা আছে বিভিন্ন ধরনের টপিক নিয়ে এই ইতিহাস ভিত্তিক কিছু এপিসোড করার। দেখা যাক কতদূর কী করা যায়। প্রথম এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা টিআরপি যদি ঠিকঠাক থাকে দেখি তবেই সেটা করার সাহস পাবো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগহে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল মোগল পাঠান এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে। তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধনা আসিবে, তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।